আজকে তোমাদের ক্লাস 10 এর আমরা কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার 1 নিয়ে আলোচনা করব। অনেক প্রতীক্ষায় তোমাদের আজকে লেকচার এসেছে। তোমরা এর আগে কোনো কোচিংয়ে তোমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছো বা কোনো ইউটিউবে তোমরা দেখেছো, কিন্তু আজকে তোমরা ভিডিও দেখার পর মানে একের পর এক লেকচার দেখার পর আশা করি তোমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে। তবে এই কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করার আগে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে কতগুলো ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে একটা ইলেকট্রোস্কোপ। এটা ইলেকট্রোস্কোপ। দেখো, আমি কাছাকাছি নিয়ে যাচ্ছি, দেখতে সুবিধা হবে। দেখো, এটা ইলেকট্রোস্কোপ। দেখো, মাঝখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল আছে। তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে অ্যালুমিনিয়াম ফয়েল আছে। দেখো, আমার মাথার মধ্যে এটা আমি রাব করছি, গ্লাস রডটাকে রাব করার পর আমি এই ইলেকট্রোস্কোপের কাছে নিয়ে যাচ্ছি। দেখো কি হয়। দেখতে পাচ্ছ? একদম দেখো, অ্যালুমিনিয়াম ফয়েলটা একদম টপ পয়েন্টে চলে গেছে, একদম টপ পয়েন্টে চলে গেছে। এবার দেখো, আমি জুতোটা সরিয়ে মাটিতে টাচ করলাম, মানে আমার পাটা, এবং এখানে হাত দিলাম। দেখো এবার কি হচ্ছে। দেখো, ফয়েলটা আবার ইনিশিয়াল পজিশনে চলে এসছে। কেন এটা হলো, এটাই কোশ্চেন, তাই না? কেন এটা হলো? দেখো, অনেক সময় আমরা কি করি, আমরা বাড়িতে জন্মদিন পালন করার জন্য আমরা বেলুনকে নিয়ে আমরা আঠা দিয়ে দেওয়ালে আটকাই। কোনো দরকার নেই, সায়েন্স জানো। দেখো, আমি এটা মাথায় রাগ করছি, ভালো করে দেখো, থেকে গেল। দেখো, থেকে গেল, থেকে গেল। দেখো ভালো করে, পেছনে সায়েন্স কোথায়? দেখো, খুব ছোট্ট একটা বেলুন, দেখো এও থেকে গেল। এই গ্লাস রডটাকে মাথায় খুব রাব করলাম, এবার এর কাছে নিয়ে গেলাম, দেখো আলো জ্বলছে। কেন? এর কারণ কি? এর পেছনে সায়েন্সটা কি? এটাই আমাদের জানতে হবে। এবার দেখো তোমাদের নেক্সট ডেমনস্ট্রেশন। এই গ্লাস রডটাকে আমি এখানে রাব করলাম, আর এখানে দুটো কর্কের ছোট ছোট বল আছে। কি হয় দেখো, দেখো এর পেছনে কি সায়েন্স আছে সেটা আমরা দেখব। আচ্ছা, এবার দেখো তোমাদের আরেকটা ডেমনস্ট্রেশন। এটা হচ্ছে থামস আপের বোতল, আমি এখানে রেখেছি। এটাকে আমি মাথার চুলে আমি রাব করছি। এই বডিটার মধ্যে কি সৃষ্টি হচ্ছে তা ক্যানটাকে দেখলে তোমরা ফলো করবে। দেখো কি হচ্ছে, দেখো দেখো, আমি ক্যানটাকে টাচ করিনি, কিন্তু আমি ক্যানটাকে টাচ করিনি। দেখো ক্যানটা মুভ করছে। এবার এর পেছনে কি সায়েন্স আছে আমরা সেটা দেখব। এবার দেখো তোমাদের নেক্সট ডেমনস্ট্রেশন করাচ্ছি। এখানে কিছু আমি সল্ট রেখেছি, সল্ট, আর এই বেলুনটাকে আমি মাথায় রাব করছি। আমি কিন্তু সল্টে টাচ করব না। কি হয় দেখো, মজা নাও, ফিল নিতে হবে, ফিল 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 ফিল। দেখো কত সল্ট লেগে গেছে। এবার দেখো তোমাদের নেক্সট ডেমনস্ট্রেশন। একটা ছোট্ট জলের বোতলের উপর আমি এখানে একটা পেন রেখেছি। এইটাকে আমি একটা উলের উপর এটাকে খুব গ্লাস রডটাকে আমি রাব করছি। কোনো আটাপাটা নেই, কিন্তু এটা ভাবো না, সায়েন্স আছে, সায়েন্সটা খুঁজে বার করতে হবে, ফিল নিতে হবে, ঠিক না? তাই দেখো,
এর পেছনে সায়েন্স কি এটাই আমাদের দেখতে হবে। দেখো নেক্সট ডেমনস্ট্রেশন, এখানে আমি একটা ম্যাগনেট নিয়েছি, খুব ছোট্ট ম্যাগনেট, তাহলে এখানে রেখে দিলাম। এবার এখানে আমি কারেন্ট দেব, তো তোমরা লক্ষ্য করো কি হয় দেখো। এবার ম্যাগনেটটাকে লক্ষ্য করো তোমরা, আমি কারেন্ট দিচ্ছি, দেখলে ডিফ্লেক্ট হলো, কিন্তু আমি তো ম্যাগনেটকে কিছুই করিনি। তাহলে ম্যাগনেটকে ডিফ্লেক্ট করতে পারে কে? ম্যাগনেট। তাহলে এখানে কি হলো এটাই আমরা দেখব এবং আমি সেটা বোঝাবো। দেখো এখনো বেলুনগুলো কিন্তু লিখে আছে তোমাদের স্মার্ট বোর্ডে, তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার 1-এ। এবার হ্যাপি বার্থডে করতে হবে, তাই না? দেখো হ্যাপি বার্থডে করে দিচ্ছি। আরে বাবা, এবার দেখো তোমাদের জন্য বড় বড় সাইজে বেলুন নিয়ে এসেছি, এটাও দেখানোর জন্য। দেখো বেলুনটা থেকে গেছে, দেখো বেলুনটা থেকে গেছে। এরপরে কিন্তু আজকে দিনের পর থেকে আর বাড়িতে হ্যাপি বার্থডে হলে বা কারো সেলিব্রেশন হলে কিন্তু তোমরা আঠা দিয়ে দেওয়ালে আটকাবে না, সায়েন্স অ্যাপ্লাই করে আটকাবে, ঠিক তাই না? দেখো দেখো বেলুনগুলো দেখো, দেখতে পাচ্ছ? এবার যদি কমপ্লিট হয়ে যায় লাস্টে বেলুনগুলো কি করতে হয়? ফাটিয়ে দিতে হয়। তাহলে তোমরা এক্সপেরিমেন্টে কি দেখলে? যখন বেলুনটাকে আমি মাথায় রাফ করলাম, দিয়ে আমার যখন স্মার্ট বোর্ডের উপর রেখে দিলাম, তোমরা দেখলে স্মার্ট বোর্ডের উপর বেলুনটা আটকে গেল, মনে হলো কতটা আঠা দিয়ে আটকে দিয়েছে। আবার যখন গ্লাস রডটাকে আমার চুলের মধ্যে রাফ করে যখন আমরা থামস আপের ক্যানের কাছে নিয়ে গেলাম, ক্যানটা ওর দিকে অ্যাট্রাকশন হচ্ছে। কেন হচ্ছে? আবার যেরকম আমরা ব্যাটারির সাহায্যে কারেন্ট পাঠিয়ে দেখলাম একটা ম্যাগনেট ডিফ্লেক্ট হচ্ছে, তাহলে এই ঘটনাগুলো কার জন্য ঘটছে? এই ঘটনাগুলো হচ্ছে আধানের জন্য ঘটছে। এই ঘটনাগুলো কার জন্য ঘটছে? আধানের জন্য ঘটছে। সেইগুলোই আমরা আলোচনা করব। তাহলে ফার্স্ট আমাদের জানতে হবে চার্জ কাকে বলে। চার্জ কি জিনিস? চার্জ কি জিনিস না, চার্জ আধানের পদার্থে এমন একটা ধর্ম যার ফলে তারা তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র প্রদর্শন করে। মানে আধান পদার্থের এমন একটা ধর্ম যার জন্য সে কি করছে? তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, ইলেকট্রিক ফিল্ড, যার জন্য সলটা ওই বেলুনের দিকে অ্যাট্রাকশন হচ্ছে, যার জন্য আমি বেলুনটাকে রাফ করে যখন এখানে রেখে দিলাম আমার স্মার্ট বোর্ডে আটকে গেল। তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। আবার যখন আমি ম্যাগনেটের উপর দিয়ে কারেন্ট পাঠালাম, দেখলাম ম্যাগনেটটা ডিফ্লেক্ট হচ্ছে। তাহলে কারেন্টটা পাঠালাম মানে ম্যাগনেটকে ডিফ্লেক্ট করতে পারে কে? ম্যাগনেট। যখনই কারেন্টটা পাঠিয়েছি ম্যাগনেটটা ডিফ্লেক্ট হয়েছে, মানে ওখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। অর্থাৎ আধান এমন একটা জিনিস, যা বস্তুর মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারে এবং বস্তুর মধ্যে কি তৈরি করতে পারে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। না, এটা তোমাদের এক্সামে আসবে না। সবকিছু কি এক্সামে আসার জন্য পড়তে হয় নাকি? এটা ফিল আনার জন্য পড়তে হবে। ফিল। না, এটা আসবে না, এটা তোমাদের আসবে না। আমি কি করছি? এটা তোমাদের এখান থেকে আমি আউট করে দিচ্ছি। এটা আমি আউট করে দিচ্ছি। এটা আউট করে দিচ্ছি, লাগবে না, এটা পড়তে হবে না। জাস্ট ফিল নাও তোমরা, ঠিক? বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই? না স্যার, আমাদের কোনো অসুবিধা নেই।
এবার ইলেকট্রিসিটিকে আমরা দুভাগে ভাগ করব। এক নাম্বার কি না ইলেকট্রোস্ট্যাটিক্স। এখানে ইলেকট্রো মানে হচ্ছে স্থির, সরি ইলেকট্রো মানে হচ্ছে চার্জ, আর স্ট্যাটিক মানে হচ্ছে স্থির। মানে যেখানেই চার্জটা তৈরি হবে সেখানেই স্থির থাকবে। তোমরা দেখেছো বেলুনটাকে যখন আমি মাথার চুলে রাব করলাম, বেলুনটা কিন্তু ধরে রেখেছিলাম, কিন্তু ও তো চাইলে যে চার্জটা সৃষ্টি হয়েছে সেটা আমার হাতের মাধ্যমে মাটিতে চলে যেতে পারত, সে যায়নি। কারণ বেলুনে যে জায়গাটা চার্জ তৈরি হয়েছিল আমি সেই জায়গাটা টাচ করিনি। মানে অর্থাৎ বেলুনের চার্জ একটা জায়গায়, পার্টিকুলার জায়গায় কি ছিল, স্থির ছিল। তাহলে যদি ওইরকম কোন তড়িৎ তৈরি হয় সেই তড়িৎকে আমরা কি বলবো, ইলেকট্রোস্ট্যাটিক, স্থির তড়িৎ। তাকে আমরা কি বলবো, স্থির তড়িৎ বলবো। আরেকটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, চল তড়িৎ। হোয়াট ইজ কারেন্ট ইলেকট্রিসিটি? আমাদের বাড়িতে কারেন্ট আমরা পাই, আমরা কি করি, মিটার ব্যবহার করি। হ্যাঁ, মিটার ব্যবহার করি। সেই মিটার আমরা বাইরে যেখান থেকে কারেন্ট ডিস্ট্রিবিউশন হয় ওখান থেকে কানেক্ট করি, আমাদের বাড়িতে কারেন্ট আসে। আরে কারেন্ট আসে মানে কে আসে, চার্জ ফ্লো হয়। তাহলে চার্জ কি স্থির আছে না ফ্লো হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তাহলে চার্জ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় তখন তাকে আমরা বলবো কি, কারেন্ট ইলেকট্রিসিটি, চলতড়িৎ, যে চলছে, যে চলছে তাকে আমরা কি বলবো, চলতড়িৎ। আর যে মানে মানে চার্জ যেখানে চলছে, চার্জ চললেই চলতড়িৎ হবে। আর চার্জ যদি স্থির থাকে মানে যেখানেই তৈরি হচ্ছে সেখানেই আবদ্ধ থাকছে, অন্য জায়গায় মুভ করছে না, তখন তাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ। এবার 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 চার্জ কাকে বললাম, চার্জ। একে আমরা দুভাগে ভাগ করব। আমরা জানি একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ চার্জ কোথায় থাকে আমরা সবাই জানি, যে একটা অ্যাটমের যে নিউক্লিয়াস থাকে ওখানে প্লাস চার্জ থাকে, মানে প্রোটন, পজিটিভ। আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। অ্যাটমটার নিউক্লিয়াসের বাইরে যে অরবিট থাকে ওখানে ইলেকট্রন থাকে, ইলেকট্রন যার নেচার হচ্ছে নেগেটিভ। অর্থাৎ চার্জ দুভাগে ভাগ করব, একটা পজিটিভ আর একটা কি বললাম, নেগেটিভ। একটা পজিটিভ, একটা নেগেটিভ চার্জ। এবার দেখো চার্জের ক্যারেক্টার মানে আধানের বৈশিষ্ট্য। আধানের বৈশিষ্ট্য কি, আধানের বৈশিষ্ট্য কি না, চার্জ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, চার্জ স্কেলার রাশি। মানে আধানের শুধু মান আছে, দিক নেই। যেমন ভেলোসিটির ভ্যালু আছে প্লাস ডাইরেকশন আছে, ওকে ভেক্টর বলা হয়। কিন্তু বাবু চার্জের শুধু ভ্যালু আছে, কোনো ডাইরেকশন নেই। তাই জন্য চার্জকে আমরা কি বলবো, চার্জকে আমরা বলবো কি না, চার্জ হচ্ছে স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। এবং চার্জের আমরা ইউনিটে ভাগ করতেই হবে, কারণ ইউনিট না জানলে কোন বডিতে কি পরিমাণ চার্জ, মানে কি পরিমাণ প্লাস চার্জ হয়েছে, কি পরিমাণ মাইনাস চার্জ হয়েছে আমরা কি করে বুঝবো। আমাদের ইউনিট তো করতেই হবে, ইউনিট তো জানতেই হবে, তাই না? যদি বলি আমার হাইট 6, আরে আমার হাইট 6 মানে কি 6 ফিট না 6 সেন্টিমিটার না 6 কিলোমিটার, কি করে বুঝবো? তাহলে ইউনিট আমাকে আনতে হবে। অর্থাৎ আমি লিখে দিয়েছি দেখো, সিজিএস ইউনিট অফ চার্জ, ইএসইউ, যাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, অর একে বলা যেতে পারে স্ট্যাট কুলম। কি বলা যেতে পারে, স্ট্যাট কুলম। এবার এসআই তে চার্জের ইউনিট হয় কুলম, সংক্ষেপে তুমি শুধু সিও লিখতে পারো, সংক্ষেপে শুধু তুমি কি লিখতে পারো, সি লিখতে পারো। এই সিজিএস আর এসআই এর মধ্যে একটা সম্পর্ক আছে,
সব জায়গায় সম্পর্ক আছে। আমরা লেন্থে পড়েছি, মাসে পড়েছি, তাদের সিজিএসআই এর মধ্যে সম্পর্ক আছে। তাহলে চার্চের মধ্যে কেন থাকবে না তুমি বলো? থাকতে তো হবেই। হ্যাঁ হবে স্যার। চার্চের মধ্যে 1 কুলম সমান 3 into 10 to the power 9 স্ট্যাট কুলম। 1 কুলম, কুলমটা কার ইউনিট? চার্চের এসআই ইউনিট। তাহলে 1 কুলম ইকুয়ালস টু 3 into 10 to the power 9 স্ট্যাট কুলম। চার্চের ডাইমেনশন আছে। ডাইমেনশনটা কি করে এলো একটু সময় দাও, পরের লেকচারের জন্য ওয়েট করো। এই লেকচারটা কেমন হলো কমেন্ট করো, তবেই তো পরের লেকচারটা আসবে। কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, তবেই তো পরের লেকচারটা আসবে। হ্যাঁ স্যার আমরা করব, ঠিক আছে তোমরা করো, আমি দেখি। ফার্স্ট লেকচার বানিয়ে দিল, সেকেন্ড লেকচার নিশ্চিত বানাবো যদি তোমাদের আগ্রহ থাকে, ঠিক তাই না? চার্চের ডাইমেনশন আইটি। আই হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট মানে কারেন্ট, আর টিটা হচ্ছে টাইম, অর্থাৎ চার্চের ডাইমেনশন হচ্ছে আইটি। একটা নেগেটিভ চার্জ মানে সবচেয়ে স্মলেস্ট চার্জ ইলেকট্রন, নেগেটিভ চার্জ যার ভ্যালু -1.6 10 to the power -19 কুলম। কত ছোট, কিন্তু অনেক নেগেটিভ চার্জ একসঙ্গে মিলে গিয়ে অনেক বড় চার্জ তৈরি হয়ে যাবে। যে চার্জ যদি আমার বডিতে ঢুকে যায় আমি শক খেয়ে যাবো। আমি না, তোমরাও শক খেতে পারো, তোমরাও শক খেতে পারো। হ্যাঁ স্যার। আর প্রোটন যার চার্জ ইলেকট্রনের চার্জের ইকুয়াল বাট নেচার অপোজিট মানে পজিটিভ, মানে পজিটিভ। ইলেকট্রনের মাস খুব কম, খুব কম, 9.11 10 to the power -31 কেজি। রে বাপ রে বাপ, কত কত ছোট। ছোট হলেও তো মাস আছে, ছোট মাস কম, কিন্তু আছে তো। সেই মাসটা কত? 9.11 10 to the power -31। একটা প্রোটনের মাস 1.67 10 to the power -27 কেজি, একটা প্রোটনের মাস। তাহলে আমরা দেখতেই পাচ্ছি প্রোটনের মাসটা ইলেকট্রনের চেয়ে বেশি। কতটা বেশি দেখো, 1837 টাইমস, 1837 টাইমস বেশি। কার মাস? প্রোটনের মাস। কার রেসপেক্টে? ইলেকট্রনের রেসপেক্টে, ইলেকট্রনের রেসপেক্টে। আচ্ছা বুঝতে পেরেছি। আরো চার্চের কিছু স্মল ইউনিট আছে। কি স্মল ইউনিট? 1 মিলিকুলম সমান 10 to the power -3 কুলম। 1 মাইক্রোকুলম সমান 10 to the power -6 কুলম। এটা চার্চের, এটা খুব স্মল ইউনিট। তাহলে কুলমটা হচ্ছে এসআই ইউনিট, আর স্ট্যাট কুলম বাই ইএসইউ অফ চার্জ এটা হচ্ছে চার্চের সিজিএস ইউনিট। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে একটা পয়েন্ট আমি হাইলাইট করেছি, সাদা, শান্তির প্রতীক। দেখো কি লিখেছি, লাইক চার্জ রিপেল। লাইক চার্জ রিপেল মানে প্লাস প্লাস চার্জ, এরা পরস্পরকে দূরে ঠেলে দেবে, ভালোবাসবে না, দূরে ঠেলে দেবে। ওই জন্য লাইক চার্জ রিপেল। মাইনাস মাইনাস চার্জ ওকেও লাইক চার্জ বলা হয়, ওরাও কি করবে? রিপেল করবে। আনলাইক চার্জ প্লাস মাইনাস অ্যাট্রাকশন। আনলাইক চার্জ প্লাস মাইনাস কি করবে? অ্যাট্রাকশন করবে। অর্থাৎ আমরা বলতে পারি না পারি, লাইক চার্জ রিপেল, আনলাইক চার্জ অ্যাট্রাক্ট। তোমাদের টেনের জন্য ঠিক আছে, সব সময় লাইক চার্জ কিন্তু রিপেল করে না, তারা অ্যাট্রাক্টও করতে পারে। এখন আমরা জানবো না, আমরা উঁচু ক্লাসে জানবো। আমরা এখন শুধু কি জানবো? আমরা এখন একটা জিনিস জানবো, লাইক চার্জ সমধর্মী আধান পরস্পরকে দূরে ঠেলে দেবে, আর বিপরীতধর্মী আধান পরস্পরকে কাছে টেনে নিয়ে আসবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট, পজিটিভ চার্জ বডি। আমরা বলি একটা
একটা বডি পজিটিভ চার্জ, বা আমরা বলি একটা বডি নেগেটিভ চার্জ, কি করে হয়? কি করে হয় দেখো, আমি ব্যাখ্যা করছি। দেখো, মন দিয়ে দেখো এবং বোঝো, এবং বোঝো। এটা হচ্ছে, আমি একটা নিলাম নিউক্লিয়াস। কি নিলাম? নিউক্লিয়াস। কার নিউক্লিয়াস নেব? আমি নিলাম, মনে করো, সোডিয়াম Na, যার নাম্বার অফ প্রোটন 11, অ্যাটমিক নাম্বার কত? 11। তাহলে 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 এই সোডিয়ামের প্রোটন সংখ্যা কতগুলো আছে? না, প্রোটন মানে পজিটিভ চার্জ নিউক্লিয়াসে আছে 11, এবং বাইরে অরবিট আছে, বাইরে অরবিট থাকবে। যে অরবিটে কারা থাকবে গো? যে অরবিটে ইলেকট্রনগুলো থাকবে। শুধু থাকবে নয়, ঘুরবে, ঘুরন্ত, শুধু ঘুরবে নয়, ঘুরতে ঘুরতে ঘুরবে ইলেকট্রনগুলো। কার চারপাশে? নিউক্লিয়াসের চারপাশে। তাহলে ফার্স্ট কে অরবিটে কত থাকবে? 2। এলে কত থাকবে? 8। তাহলে হয়ে গেল কত? 10। তাহলে এম কক্ষপথে কত থাকবে? না, এখানে হয়ে গেছে 10, পড়ে থাকলো 1। তাহলে এর বাইরে অরবিট, বাইরে অরবিট, বাইরে অরবিট, এই যে বাইরে অরবিট আছে, এই বাইরে অরবিটে একটা ইলেকট্রন ঘুরন্ত ঘুরছে। এই ইলেকট্রনটাকে বলা হয় ভ্যালেন্সি ইলেকট্রন। একে কি বলা হয়? ভ্যালেন্সি ইলেকট্রন। যা দিয়ে তোমরা ওর ভ্যালেন্সি মানে যোজ্যতা বার করতে পারো, ওর যোজ্যতা বার করতে পারো তোমরা। এই ইলেকট্রনকে আমরা কি বলবো? ভ্যালেন্সি ইলেকট্রন বলবো। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন, এই ইলেকট্রনকে আমরা ভ্যালেন্সি ইলেকট্রন বলবো। তাহলে এই মুহূর্তে তুমি দেখো, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কতগুলো আছে? 11। প্রোটন কত আছে? 11। তাহলে টোটাল চার্জ কত? টোটাল চার্জ, স্যার, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ ইকুয়াল অ্যান্ড অপোজিট। হ্যাঁ, ইকুয়াল অ্যান্ড অপোজিট, আমরা তো জানি। ঠিক আছে, তাহলে টোটাল ইলেকট্রনের চার্জ -11 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। প্রোটনের চার্জ প্লাস 11 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে এই অ্যাটমটা নিউট্রাল। টোটাল চার্জ কত? 0। কিন্তু তুমি লক্ষ্য করো, কে অরবিটে কত আছে? 2টো ইলেকট্রন। এল অরবিটে কত আছে? 8টা ইলেকট্রন। এম অরবিটে কত আছে? 1টা ইলেকট্রন। সবাই চায় বাইরে অরবিটে কি হতে? 8টা ইলেকট্রন করতে। তাতে কি হবে? সে স্টেবল হবে। তোমরাও একসময় স্টেবল হতে চাইবে, একসময় স্টেবল হতে চায়। কখন চায়? তার প্যারামিটার কি? যখন বাইরে অরবিটে সে 8টা ইলেকট্রন করবে। তাই এই ইলেকট্রনকে সে কি করবে? ডোনেট করে দেবে, ছেড়ে দেবে, ইলেকট্রনকে ছেড়ে দেবে। তাহলে যদি এই ইলেকট্রনকে ছেড়ে দেয়, তাহলে এর মধ্যে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে 10। আর প্রোটন কত হবে? প্রোটন হবে 11। তাহলে দেখো, প্রোটনের চেয়ে ইলেকট্রন কমে গেল। প্রোটন যা ছিল তাই আছে, প্রোটন চেঞ্জ হবে না বাবু। প্রোটন চেঞ্জ করা মানে কি হবে জানো? তোমার সোনার হারটা লোহার হয়ে যাবে, লোহার হারটা সোনা হয়ে যাবে। প্রোটন সহজে চেঞ্জ করা যায় না, খুব টাফ। রেডিও অ্যাক্টিভিটি এইসব ক্ষেত্রে চেঞ্জ করা যায়। এখানে তুমি কি দেখলে? না, এখানে দেখলাম স্যার, সোডিয়ামটা আলটিমেটলি নিউট্রাল ছিল,
বাইরে অরবিটে একটা ইলেকট্রন ছিল, যে ইলেকট্রনকে আমরা কি বলছিলাম, ভ্যালেন্সি ইলেকট্রন। কি বলছিলাম, যে ইলেকট্রনকে আমরা কি বলছিলাম, ভ্যালেন্সি ইলেকট্রন বলছিলাম। এবার সেই ভ্যালেন্সি ইলেকট্রন কি করলো, ডোনেট করে দিল, মানে ছেড়ে দিল, ছাড়তে বাধ্য হলো। কেন, নিজেকে স্টেবল করার জন্য। অনেক সময় অনেক কিছু স্টেবল করার জন্য তোমরাও কিন্তু কাউকে ছেড়ে দাও বা কাউকে নিয়ে নাও। এ কি করলো, ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর ইলেকট্রন কত হয়ে গেল, 10, প্রোটন কত হয়ে গেল, 11। তাহলে দেখো প্রোটনের চেয়ে ইলেকট্রন কমে গেছে। তাহলে বলবো এখন এই এন এ প্লাসে পরিণত হয়ে গেছে, মানে সোডিয়াম অ্যাটমটা পজিটিভ চার্জ। তাহলে কেউ পজিটিভ চার্জ মানে আমাকে এটা বুঝতে হবে যে প্রোটন সেম আছে, প্রোটনের রেসপেক্টে ইলেকট্রন কমে গেছে। এখানে প্লাস, একটা প্লাস, একটা প্লাস মানে একটা ইলেকট্রন কম আছে। একদম ঠিক, হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন। এবার নেগেটিভ চার্জ কি, নেগেটিভ চার্জ কি, একদম ঠিক বলেছ। ব্যাখ্যা করা যাক নেগেটিভ চার্জ কি। মনে করো ক্লোরিন কত হয়, 17। তাহলে নাম্বার অফ ইলেকট্রন 17, নাম্বার অফ প্রোটন 17। তাহলে ইলেকট্রন যদি 17 হয়, প্রোটন যদি 17 হয়, তাহলে টোটাল চার্জ কত হবে, 0, নিউট্রাল। ঠিক আছে স্যার, এর ইলেকট্রন বিন্যাস দেখো। তাহলে কে অরবিটে 2, কে এল এ 8, এম এ 7। তাহলে একদম এই ক্লোরিনের বাইরে অরবিটে 1, 2, 3, 4, 5, 6, 7টা ইলেকট্রন আছে, ঠিক না? ও তো স্টেবল হতে চায়, সবাই তো স্টেবল হতে চায়। হ্যাঁ স্যার সবাই স্টেবল হতে চায়। 7টা আছে, তাহলে কি করবে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেবে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে একটা ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে কটা ইলেকট্রন দাঁড়াবে, বাইরে অরবিটে 8টা ইলেকট্রন দাঁড়াবে। তাহলে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নাও, করে নিল, মানেটা কি বাবু, মানেটা হচ্ছে স্যার প্রোটন সংখ্যা আছে 17, ইলেকট্রন হয়ে গেল কত, 18। মানে ক্লোরিনটা হয়ে গেল মাইনাস, মানে প্রোটনের চেয়ে ইলেকট্রন বেড়ে গেছে, প্রোটনের চেয়ে ইলেকট্রন বেড়ে গেছে, মানে এই নেগেটিভ চার্জ। তাহলে কোন বডি নেগেটিভ চার্জ মানে আমাদের কি বুঝতে হবে, না আমাদের এটাই বুঝতে হবে নেগেটিভ মানে পজিটিভ, প্রোটনের চেয়ে ইলেকট্রন বেশি আছে। আর কোন বডি পজিটিভ মানে বুঝতে হবে প্রোটনের চেয়ে ইলেকট্রন কম আছে। যা খেলা হবে ইলেকট্রনের মধ্যে খেলা হবে, প্রোটনের মধ্যে কোনো খেলা হবে না। ঠিক, হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি, কোনো সমস্যা আমাদের নেই, একদম ঠিক। যে ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যায়, এই অরবিট ছেড়ে, বাইরের অরবিট ছেড়ে যারা বাইরে বেরিয়ে যায়, তাদের বলা হয় মুক্ত ইলেকট্রন। সবাই তো মুক্ত হতে চায়, তাহলে সেই ইলেকট্রনকে কি বলবো, মুক্ত ইলেকট্রন। আরে একটা ইলেকট্রনের দুটো নাম, যখন তারা বাইরে অরবিটে থাকছে তখন তার নাম হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রন, যখন বাইরে অরবিট ছেড়ে যখন বাইরে বেরিয়ে আসছে, অ্যাটমের বাইরে বেরিয়ে আসে, তখন তার নাম কি হবে, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। একদম ঠিক, হ্যাঁ স্যার ঠিক। এবার একটা কোশ্চেন দেখো কি বলছে, এই নেগেটিভলি চার্জ বডি মাস অলওয়েজ ইনক্রিজ। মনে করো একটা বডি যে কোনো একটা বডি, মনে করো বেলুন ভাবো, বেলুন, যদি বেলুনে এক্সপেরিমেন্ট করেছি বেলুন ভাবো, বেলুনটা নিউট্রাল ছিল, বেলুনটাকে আমি নেগেটিভ করে দিয়েছি। আরে নেগেটিভ করেছো মানে তুমি কিছু ইলেকট্রন ঢুকিয়ে দিয়েছো,
কিছু ইলেকট্রন ঢুকিয়ে দিয়েছো, মানে প্রোটনের চেয়ে ইলেকট্রন বেশি, তাহলে একটা ইলেকট্রনের মাস কম হলেও আছে তো, তাহলে মাসটা বেড়ে যাবে। তাহলে কোনো বডিকে নেগেটিভ চার্জ করলে ইলেকট্রন আসবে, তার মাসটা কি হবে, বেড়ে যাবে। ওই জন্য লিখে দিয়েছি, দেখো নেগেটিভ চার্জ বডি মাস অলওয়েজ ইনক্রিজ, আর পজিটিভ চার্জ বডি, পজিটিভ করেছো মানে কি করেছো, তুমি প্রোটনের চেয়ে ইলেকট্রন কমিয়ে ফেলেছো, ইলেকট্রন চলে গেছে, সংসার থেকে বাইরে বেরিয়ে গেছে, মানে অ্যাটম থেকে বাইরে বেরিয়ে গেছে। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি কমে যায় তাহলে কি হবে না, ইলেকট্রন সংখ্যা যদি কমে যায় তাহলে ইলেকট্রন কমে যাচ্ছে, মাস কমে যাবে। অর্থাৎ নেগেটিভ চার্জ হলে কোনো বডির মাস বাড়বে, আর পজিটিভ চার্জ যদি হয় কোনো বডি, তাদের মাস কি হবে, ডিক্রিজ করবে। একদম ঠিক, কোনো প্রবলেম নেই না? নোট ডাউন করে নাও, আমি একটু জল খেয়ে নিই, গলাটা ভিজিয়ে নিই, নোট ডাউন করে নাও। আচ্ছা, বুঝতে পেরেছো। এবার দেখো কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ এটা কি জিনিস, যাকে বলছি আধানের কোয়ান্টায়ন। বলছে এ চার্জ ক্যারিয়ার বাই আ বডি ইজ অলওয়েজ integral multiply of the smallest unit of charge, which is the charge of an electron. বাঙালির ছেলে বাংলায় খাও। দেখো কোন আহিত বস্তুর আধান, কোন আহিত বস্তুর আধান ইলেকট্রন সংখ্যার সঙ্গে সরল গুণিতক। এই কথার অর্থ হচ্ছে কোন বস্তু যদি চার্জ লস করে, মানে ইলেকট্রন লস করবে, ইলেকট্রন লস করা মানে সে 10টা ইলেকট্রন লস করবে বা সে 12টা ইলেকট্রন গেইন করবে, সে কিন্তু 10.2টা ইলেকট্রন করবে না। মানে যা লস বা গেইন করবে সেটা ইলেকট্রনের সংখ্যার সঙ্গে সরল গুণিতক হবে। না স্যার, না স্যার, ঠিক বুঝলাম না, ঠিক বুঝলাম না। বুঝবে, বুঝবে, ঠিক বুঝবে। দেখো এই সমীকরণ দিয়েছি, Q ইকুয়ালস টু এনই, এন এর মান 0 বসিয়ে দাও। ই কি, ইলেকট্রনের চার্জ, এন, এন এর ভ্যালু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। মনে করো Q ইকুয়ালস টু, আমি এন এর জায়গায় 2 লিখে দিয়েছি, তাহলে প্লাস 2 মানে বডিটা 2টো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে বডিটা 2টো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আচ্ছা, আবার যদি আমি কিউ এর জায়গায়, মানে সরি এন এর জায়গায় যদি -2 বোঝাই, তাহলে বডিটা 2টো ইলেকট্রন কি করেছে, গেইন করেছে। তাহলে একটা বডি থেকে 2টো 4টে ইলেকট্রন বেরোতে পারে বা 4টে ইলেকট্রন ঢুকতে পারে, এরকম কোনো হবে না স্যার 1.1 ইলেকট্রন ঢুকেছে, এটা হবে না স্যার। 5.222টা ইলেকট্রন হবে না, ইলেকট্রনকে ভাঙা যায় না। এটাই সবচেয়ে চার্জের স্মলেস্ট পার্টিকেল, এটাই সবচেয়ে চার্জের স্মলেস্ট পার্টিকেল। অর্থাৎ কোন বডিতে তার যে টোটাল যে চার্জটা থাকবে সেটা ইলেকট্রনের সংখ্যার সঙ্গে একটা পূর্ণ গুণিতক হবে, একটা সরল গুণিতক হবে, মানে 2, 4, 5, 6 এরকম হবে, কোনো ফ্র্যাকশনে হবে না, ভগ্নাংশ হবে না। আমি বলতে পারি না যে 2/3 ইলেকট্রনটা লস করেছে বা 5/7টা ইলেকট্রন গেইন করেছে, এটা হতে পারে না। ওই জন্য আমি লিখে দিয়েছি, দেখো এ চার্জ of any charge body is never a fraction of the charge of an electron. কোন আহিত বস্তুর আধান কখনো ইলেকট্রনের আধানের সঙ্গে ভগ্নাংশ হবে না, কোনোদিন ভগ্নাংশ হবে না। ইলেকট্রনের সংখ্যার সঙ্গে সবসময় কি থাকবে না, সরল গুণিতক থাকবে। 10 ইন্টু ইলেকট্রনের চার্জ, 7 ইন্টু ইলেকট্রনের চার্জ, কিন্তু 10.2 ইন্টু ইলেকট্রনের চার্জ এটা কোনোদিন হবে না। এটাকেই বলবো আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটাকেই আমরা কি বলবো,
কোয়ান্টাইজেশন অফ চার্জ। ঠিক? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। নেক্সট, আচ্ছা নিউমেরিক্যাল দেখো কি বলতে চাইছে। নিউমেরিক্যাল মন দিয়ে শোনো। A conductor has plus 6.4 into 10 to the power minus 19 কুলম্ব পজিটিভ চার্জ। একটা কন্ডাক্টর আছে যার চার্জের ভ্যালু কত বলেছে? 6.4 into 10 to the power minus 19 কুলম্ব পজিটিভ চার্জ। আরে পজিটিভ চার্জ মানে বুঝে গেছি ইলেকট্রন কি করেছে? লস করে দিয়েছে, মানে ইলেকট্রন কমে গেছে। কতগুলো ইলেকট্রন কমে গেছে বার করতে বলেছে। আমরা জানি Q ইকুয়ালস টু Ne, টোটাল চার্জ 6.4 into 10 to the power minus 19, ইলেকট্রন সংখ্যা জানি না 1.6 into 10 to the power minus 19, তাহলে N ইকুয়ালস টু 64/16, চারটে ইলেকট্রন। এন এর ভ্যালু কত বেরোলো? 4। এবং যেহেতু পজিটিভ চার্জ তাহলে সে কি করেছে? ইলেকট্রনটা কি করেছে? লস করেছে। অর্থাৎ চারটে ইলেকট্রন ওর মধ্যে কি আছে? শর্ট আছে। এটাই হবে অ্যান্সার। আমিও বার করে দিয়েছি অ্যান্সার। ঠিক। নেক্সট, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এটা বলেছে এ কন্ডাক্টর হ্যাজ minus 32 into 10 to the power minus 19 কুলম্ব চার্জ। একটা কন্ডাক্টরের মধ্যে এত কুলম্ব মাইনাস নেগেটিভ চার্জ আছে, তাহলে কতগুলো ইলেকট্রন কম না বেশি আছে? শুধু একটা জিনিস বলে দেই, নেগেটিভ মানে ইলেকট্রন বেশিই থাকবে। কতগুলো থাকবে তুমি ক্যালকুলেশন করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক, অ্যান্সার তো বার করে দিয়েছি, তোমার ঠিক না ভুল হলো তুমি সেটা জানাবে। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক, তোমরা ছাপ তুলে নাও। ছাপ তুলে নিয়েছো তো, মানে স্ক্রিনশট। আচ্ছা, বুঝেছি। নেক্সট, ভ্যালেন্সি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, এটা কি জিনিস? না এক্ষুনি বললাম, ভ্যালেন্সি ইলেকট্রন সমস্ত অ্যাটমের আছে। কপার, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সবার বাইরে অরবিটে ইলেকট্রন যারা থাকবে, যারা 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 বাইরে অরবিটে থাকবে, মানে নিউক্লিয়াস এখানে প্লাস বিভিন্ন অরবিট, একমাত্র বাইরে অরবিটে যে সমস্ত ইলেকট্রন থাকবে তাদের আমরা বলবো ভ্যালেন্সি ইলেকট্রন। যখন এই ইলেকট্রন বাইরে যদি 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 বাইরে আসতে পারে, সবাই পারে না, কারণ নিউক্লিয়াস এই প্লাসকে ভালোবাসে, কারণ প্লাস আর মাইনাস কি হয়? অ্যাট্রাকশন হয়। যদি ভালোবাসা ছেড়ে বাইরে বেরিয়ে আসে, হ্যাঁ এদেরও অরবিটে ইলেকট্রনকে ভালোবাসে, এদেরও ভালোবাসে, কিন্তু একে সবচেয়ে কম ভালোবাসে, বেশি দূরে আছে না, সেই সুযোগে যদি তারা বাইরে বেরিয়ে আসে অ্যাটমের বাইরে, তখন সেই ইলেকট্রনকে আমরা কি বলবো? ফ্রি ইলেকট্রন। অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন সবার মধ্যে আছে, কিন্তু ফ্রি ইলেকট্রন সবার মধ্যে নেই। কেউ তো এরকম হতে পারে, ভ্যালেন্স ইলেকট্রন আছে কিন্তু অন্য কারোর সঙ্গে বন্ড করে বসে গেছে, যাই করুক না কেন সেটা অ্যাটমের মধ্যে আছে, সে অ্যাটমের বাইরে তো আসতে পারেনি। যদি অ্যাটমের মধ্যে থেকে মানে অ্যাটম থেকে যে বাইরে বেরিয়ে আসতে পারে, তখন তাকে আমরা বলবো ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন গুলো বেরিয়ে এসে কি করবে অ্যাটমের মধ্যে, মানে অ্যাটমের বাইরে এসে কি করবে? তারা কি করবে? পাগলের মতো এদিক ওদিক র্যান্ডম মোশন করবে, লেফট রাইট আপ ডাউন, দৌড়বে দৌড়বে দৌড়বে। থার্মাল ভাইব্রেশন বলে, তাপীয় উত্তেজনা বলে। তার জন্য তাপীয় উত্তেজনার জন্য থার্মাল ভেলোসিটি তৈরি হয়। তাহলে আমি কি বললাম? আসল কথা কি বললাম? স্যার আপনি আসল কথা বললেন একটাই, কি বলো সেটা? সেটা এটাই যে বাইরের অরবিটে যে সমস্ত ইলেকট্রন থাকবে তাদের আমরা কি বলবো? ভ্যালেন্সি ইলেকট্রন। যখন ইলেকট্রন ভালোবাসার বন্ধন থেকে, কোন ভালোবাসার বন্ধন? নিউক্লিয়াসে ভালোবাসার বন্ধন থেকে যখন বাইরে বেরিয়ে আসবে, তখন আমরা তাকে বলবো ফ্রি ইলেকট্রন। অর্থাৎ
ফ্রি ইলেকট্রন বেরিয়ে আসার পর কি করবে, তারা ওই অ্যাটমে মানে মেটালটার মধ্যে, ওই বডিটার মধ্যে তারা বিভিন্ন দিকে র্যান্ডাম মোশন করবে, লেফট রাইট আপ ডাউন, জাস্ট পাগলের মোশন। ঠিক বলেছে। এরা বলছে একটা মেটাল ওয়্যার, কে, কপার, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এরা মেটাল ওয়্যার, মানে এরা তড়িৎ পরিবহন করে। আগে বলে ফেললাম, এর পরে বলতাম, ঠিক আছে আগেই বলে ফেলেছি, এরা তড়িৎ পরিবহন করে। এদের মধ্যে এই ফ্রি ইলেকট্রন বিলিয়নস এন্ড বিলিয়নস আছে, কোটি 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 ফ্রি ইলেকট্রন আছে। এই যে আমাদের বাড়িতে কপার তারের মধ্যে কারেন্ট আসে, এদের মধ্যে কি আছে, ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রনগুলো কোটি কোটি আছে, এবং সেই ইলেকট্রনগুলো বার করার জন্য আমাকে বাইরে থেকে কোনো এনার্জি দিতে হয় না, নিজে থেকেই বাইরে বেরিয়ে আসে। এত নিউক্লিয়াসের ভালোবাসা এত কম। মানে আমরা কি বাড়িতে এরকম করি যে কারেন্ট আসার আগে বাড়ির তারগুলো গরম করি ইলেকট্রনগুলোকে বাইরে বের করার জন্য? না স্যার, আমরা তো করি না, আমরা তো করি না। আমরা করি না, আমরা করি না। মানে তারা নিজে থেকেই ভ্যালেন্স ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসে। ভ্যালেন্স ইলেকট্রন কি হয় না, তারা বাইরে বেরিয়ে আসে। সেই বাইরে বেরিয়ে আসা ইলেকট্রনকে আমরা কি বলি, ফ্রি ইলেকট্রন বলি। তাদের মধ্যে কোটি 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 ফ্রি ইলেকট্রন আছে। কার? মেটালের মধ্যে। আচ্ছা স্যার, আমরা বুঝেছি। দেখো নেক্সট টপিক কি আছে। আচ্ছা, ফার্স্ট বলছে ইনসুলেটর, অন্তরক। অন্তরক কাকে বলে? না, অন্তরক মানে যে তড়িৎ পরিবহন করে না। সুইচ, সুইচে হাত দিলে আমরা কারেন্ট শক খাই না? খাই না, মানে তড়িৎ পরিবহন করে না। আরে তড়িৎ পরিবহন করে না মানে কি রে? মানে স্যার ফ্রি ইলেকট্রন নেই, স্যার ফ্রি ইলেকট্রন নেই। তাহলে আমি তাই লিখে দিয়েছি, the is material do not conduct electricity. This is because there are no free electrons available for conduction of electricity in this material. অর্থাৎ আমি এটা বলতে চাইছি, যেসব পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, যারা তড়িৎ পরিবহন করে না, তাদেরই আমরা কি বলবো? অন্তরক বলবো। তাদেরই আমরা অন্তরক বলবো। তাহলে অন্তরককে ব্যবহার কি? সুইচ আরো অন্যান্য কাজে ব্যবহার করা হয়। সুইচটা আমাদের খুব পরিচিত, সুইচটা আমাদের খুব পরিচিত। আচ্ছা, এবার পরিবাহী, কন্ডাক্টর কাকে বলবো? স্যার যাদের মধ্যে, না স্যার যারা তড়িৎ পরিবহন করে। আরে হ্যাঁ রে, যারা তড়িৎ পরিবহন করে মানে কি? যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে, কোটি কোটি ফ্রি ইলেকট্রন আছে, তারাই হচ্ছে পরিবাহী। যেরকম কপার, অ্যালুমিনিয়াম, সিলভার, এদের মধ্যে প্রচুর কোটি কোটি ফ্রি ইলেকট্রন আছে। এরাই কি করে? তড়িৎ পরিবহন করে। তাহলে আমি এক্সাম্পল লিখে দিয়েছি, তামা, লোহা, আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। এদের ব্যবহার কি? সবচেয়ে ভালো ব্যবহার বাড়ির তার হিসেবে ব্যবহার করা হয়। বাড়ির তার, তাহলে বাড়ির তারের মধ্যে কি আছে না, মুক্ত ইলেকট্রন আছে। ইলেকট্রন থাকলেই তড়িৎ পরিবহন হবে না। কোন ইলেকট্রন থাকতে হবে? ফ্রি ইলেকট্রন। কোনটা থাকতে হবে? ফ্রি ইলেকট্রন। আচ্ছা, আর একটা আছে সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী, যা তড়িৎ পরিবহন করার ক্ষমতা অন্তরকের চেয়ে বেশি কিন্তু পরিবাহীর চেয়ে কম। তাকে মাঝখানে ফেলে দাও, তাকেই বলবো আমরা সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টরের তড়িৎ পরিবহন করার ক্ষমতা কি? মাঝামাঝি, অন্তরকের চেয়ে বেশি, অন্তরকের চেয়ে কম কিন্তু কন্ডাক্টরের চেয়ে বেশি। ওই ধরনের পদার্থকে আমরা বলবো সেমিকন্ডাক্টর। এক্সাম্পল কি হবে? জার্মেনিয়াম বা সিলিকন। সবার বাড়িতে জার্মেনিয়াম বা সিলিকন আছে। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকলেই হবে। আমাদের স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, টিভি ডিসপ্লে, মাদারবোর্ড, র্যাম, সব ইলেকট্রনিক ডিভাইস ওখানে থাকলেই সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর যা তড়িৎ পরিবহন করার ক্ষমতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি বলে ওর নাম দেওয়া হয়েছে কি? অর্ধপরিবাহী। ওর নাম দেওয়া হয়েছে অর্ধপরিবাহী। আচ্ছা স্যার, বুঝেছি, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছি। এবার দেখো, এবার ঠিক আছে।
আরেকটা কি আছে, সুপার কন্ডাক্টর, অতি পরিবাহী। আরেকটা কি আছে বললাম, সুপার কন্ডাক্টর, অতি পরিবাহী। এই সুপার কন্ডাক্টরের মধ্যে বলছে কি, সেরকম কন্ডাক্টর যার মধ্যে ইলেকট্রন গুলো প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হয় কোনো বাধা ছাড়া, কোনো বাধা নেই, কোনো বাধা নেই, তার মধ্যে ইলেকট্রন গুলো প্রবাহিত হয়। যে আমরা সাইকেল চালালে যখন বাধা দেয়, ওই যে বাধাটা যেরকম আছে, সেরকম ইলেকট্রন যখন চলে, কারেন্ট যখন ফ্লো হয়, তখন বাধা হয়। কিন্তু সুপার কন্ডাক্টর এমন একটা কন্ডাক্টর যেখানে ইলেকট্রন গুলো বাধা ছাড়া, তড়িৎ বাধা ছাড়া প্রবাহিত হতে পারে। অর্থাৎ ইলেকট্রন গুলো, আধান গুলো কি হয়, বাধা ছাড়া প্রবাহিত করে, তাদের আমরা কি বলবো, সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহী। যেরকম এক্সাম্পল দিয়েছি, দেখ মার্কিউরি। মার্কিউরি 4.2 কেলভিন টেম্পারেচারে, এটা কি হবে না, অতি পরিবাহী, মানে ওর মধ্যে ইলেকট্রন গুলো চলাচল করবে, কোনো বাধা ছাড়া চলাচল করবে। এটা আমাদের কোনো দরকার নেই, কোনো ইম্পর্টেন্স নেই, জাস্ট ফিল নেওয়ার জন্য আমি পড়ালাম। তাহলে এটা কি বললাম, জাস্ট আমি এটা কি করেছি, ফিল নেওয়ার জন্য পড়িয়েছি। এটা আমাদের কোনো পড়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই, এটা একদম দরকার নেই, বাদ দিয়ে দিলাম, কোনো দরকার নেই। না স্যার, আপনি ঠিক বলেছেন। তাহলে আমরা জানবো ইনসুলেটর, কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টর তোমাদের সিলেবাসে, এই তিনটে জিনিস ভালো করে যাও। নেক্সট, আচ্ছা, আমরা দেখলাম কি, দেখলাম যে যদি লাইক চার্জ হয়, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, আনলাইক চার্জ আকর্ষণ করে। স্যার কতটা আকর্ষণ করে, স্যার বিকর্ষণ করে কতটা, কতটা বলুন। সেটা জানতে গেলে সায়েন্টিস্টে কুলম্বস ল জানতে হবে। আমায় কি জানতে হবে, কুলম্বস ল জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। কুলম্বস ল খুব ইম্পর্টেন্ট, কুলম্বস ল খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি হার্ট সাইন দিয়ে দিলাম, খুব ইম্পর্টেন্ট কুলম্বস ল। কুলম্বস ল কি বলছে না, কুলম্বস ল বলছে দুটো পয়েন্ট চার্জ, এই একটা পয়েন্ট চার্জ, এই একটা পয়েন্ট চার্জ, Q1 একটা Q2, দুটো পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জ মানে খুব ছোট পয়েন্ট চার্জ কাকে বলে? পয়েন্ট চার্জ ছাড়া কিন্তু কুলম্বস ল কিন্তু ভ্যালিড হবে না। সব সূত্রের লিমিটেশন আছে, কুলম্ব সূত্র লিমিটেশন আছে, পয়েন্ট চার্জ হতে হবে। পয়েন্ট চার্জ কাকে বলবো? খুব ছোট না। আমি যদি এখান থেকে সূর্যকে তাকাই, দেখতে কেমন লাগবে? খুব ছোট। তো সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, মানে দূরত্বের তুলনায় আকারটা কি হয়ে যাচ্ছে, শেপটা নেগলিজিবল হয়ে যাচ্ছে, তাকেই বলা হয় পয়েন্ট। এইরকম হতে হবে। লার্জ বডি খুব দূরে রাখলে ওকে কি দেখবে, খুব স্মল দেখবে, ওকে কি দেখবে, খুব স্মল লাগবে, তখনই কুলম্বস ল ভ্যালিড হবে। কাছাকাছি নিয়ে এলে ওরা কিন্তু ভ্যালিড হবে না। অর্থাৎ খুব স্মল হতে হবে, মানে যাদের দূরত্বের তুলনায় দূরত্ব এত বেশি হবে, শেপটা নেগলিজিবল হয়ে যাবে। এইরকম যদি চার্জ হয় তবেই কুলম্বস ল ভ্যালিড হবে। তো বলছে দুটো পয়েন্ট চার্জের মাঝখানে ডিস্টেন্স দিলাম আমি আর। বিজ্ঞানী কুলম্ব কি বলছে না, দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। অবশ্যই আধান দুটোকে স্থির থাকতে হবে, তাহলে স্থির বিন্দু আধান হতে হবে। স্থির না হলে আমাদের কুলম্বস ল ভ্যালিড হবে না। তাহলে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধান দুটোর প্রোডাক্টের সঙ্গে কি প্রপোর্শনাল রিলেশন, এবং তাদের দূরত্বের সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমি এই দুটোকে মার্জ করে একটা কনস্ট্যান্ট লাগালাম, Q1 × Q2 বাই R²। এই কেটাকে বলা হয় কুলম্ব কনস্ট্যান্ট। কুলম্ব কনস্ট্যান্ট। তাহলে আমি কি বলেছি, দুটি
স্থির, এই কথা বলতেই হবে, স্থির স্থির। স্থির কেন বলতে হবে সেটা আমি এখানে আলোচনা করব না, পরে লেকচারে আমি আলোচনা করব, বা আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এই স্থির কেন বলা হচ্ছে সেখানে তোমরা কারণটা জানতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এটা কেমন কাজ করবে না, এদের 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 কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা বর বিকর্ষণ হলে এই দিকে কাজ করবে, আর যদি আকর্ষণ হয় কেন্দ্রদ্বয়ের সংযোগ সরলরেখা বর কাজ করবে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল ওদের কেন্দ্র সংযোগ সরলরেখা বর বাইরে বা ভেতরে কাজ করবে। একদম ঠিক? হ্যাঁ স্যার, ঠিক। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই কেটাকে আমরা কি বলবো? কুলম্ব কনস্ট্যান্ট বলবো। এই কে কনস্ট্যান্টটার ভ্যালু নির্ভর করবে কার উপর না, দুটো জিনিসের উপর নির্ভর করবে। এক হচ্ছে মিডিয়াম, মানে দুটো চার্জ, তার মাঝখানে এয়ার মিডিয়াম আছে না ভ্যাকাম আছে না জল আছে না ইট আছে না পাথর আছে, তার উপর নির্ভর করবে। এক। দু নম্বর নির্ভর করবে ইউনিট, তুমি সিজিএস এ এসআই তে করছো না সিজিএস করছো, তার উপর নির্ভর করবে। এই দুটো জিনিসের উপর কে এই কুলম্ব কনস্ট্যান্টের ভ্যালুটা নির্ভর করে। আচ্ছা, কুলম্বস ফোর্স ইজ মিউচুয়াল ফোর্স, এটা পারস্পরিক বল। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা কিরকম দেখো দেখো, ব্যাপারটা বোঝাচ্ছি আমি। মনে করো এ প্লাস 100 আর এ আছে প্লাস 1000 কুলম্ব চার্জ। এরা পরস্পরকে ঘৃণা করবে, মানে রিপেল করবে, রিপেল বিকর্ষণ করবে। তাহলে তোমরা বলবে স্যার এই আধানের মান বেশি, এ কে বেশি বলে বিকর্ষণ করবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক এ কে কত বলে বিকর্ষণ করবে। কুলম্বস ল, এই চার্জ ইনটু এই চার্জ বাই এদের মাঝখানে ডিস্টেন্স বললাম আর, আর স্কোয়ার ইনটু কে কুলম্ব কনস্ট্যান্ট। আবার এ কে কত বলে বিকর্ষণ করবে? কে ইনটু 100 ইনটু 1000 বাই আর স্কোয়ার। দেখো দুটো সমান বেরোচ্ছে, অর্থাৎ 100 কুলম্ব আধান 1000 কুলম্ব আধানকে যে বলে রিপেল করবে, ঠিক 1000 কুলম্ব আধান 100 কুলম্ব আধানকে একই বলে রিপেল করবে। অর্থাৎ পৃথিবীর আমাকে যে বল দিয়ে ভালোবাসে, মানে যে বলে আকর্ষণ করে, আমিও পৃথিবীকে সমান বলে আকর্ষণ করি। পৃথিবীর মাস বেশি বলে আমাকে বেশি বলে ভালোবাসবে এরকম কোনো কথা নয়। ওই জন্য পৃথিবীর আর আমার মাঝখানে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে তাকে আমরা কি বলবো? মিউচুয়াল ফোর্স বলবো। তাকে আমরা কি বলবো? মিউচুয়াল ফোর্স বলবো। অর্থাৎ এই দুটো চার্জের মধ্যে যে একটা বেশি চার্জ একটা কম চার্জ বলে ওকে বেশি বল দেবে ওকে কম বল দেবে না, এরকম নয়। অর্থাৎ চার্জের মানের উপর নির্ভর করবে না। একটা 1 কুলম্ব একটা 1 লাখ কুলম্ব যদি হয়, 1 লাখ 1 কুলম্বকে যে বল দেবে, আবার 1 কুলম্ব 1 লাখ কুলম্বকে একই বল দেবে। এটাকে আমরা কি বলবো? মিউচুয়াল ফোর্স বলবো বা পারস্পরিক বল বলবো। অর্থাৎ কুলম্ব বলটা কি বলেছি? মিউচুয়াল ফোর্স। তাহলে এইটা তোমরা হাইলাইট করে নেবে, হাইলাইট করে নেবে ভালো করে, স্ক্রিনশট নিয়ে টুকে নেবে। না না খাতায় রাখবে না, মোবাইলে রাখবে না, খাতার পাতায় রাখবে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার ডিফাইন 1 কুলম্ব চার্জ। 1 কুলম্ব চার্জের ডেফিনেশন দিতে হবে। ঠিক আছে, 1 কুলম্ব চার্জ আমরা ডেফিনেশন দেব। আমরা এই যে বললাম একটা Q1 চার্জ একটা Q2 চার্জ আর ডিস্টেন্সে আছে, তাহলে এদের মাঝখানে ফোর্সের ভ্যালু K Q1 Q2 বাই আর স্কোয়ার। এসআই পদ্ধতিতে এই কে এর ভ্যালু হয়
9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে f ইকুয়ালস টু হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 q1 ইন্টু q2 বাই r স্কোয়ার। q1 q2 বাই r স্কোয়ার। হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো যদি 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 ইফ q1 q2 ইকুয়ালস টু q হয়, লেট ধরি r ইকুয়ালস টু 1 মিটার, f ইকুয়ালস টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন হয়, তাহলে কি হবে? এখানে বসিয়ে দাও, f এর জায়গায় কত বসাবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, আবার এখানে 9 10 টু দি পাওয়ার 9, q ইন্টু q গুণ করলে q স্কোয়ার বাই 1 স্কোয়ার, তাহলে q ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তাহলে প্লাস মাইনাস 1 মানে q এর মান যদি প্লাস 1 নাও, তাহলে a প্লাস যদি নাও এও প্লাস এও প্লাস। আবার যদি q এর মান তুমি মাইনাস নাও, তাহলে a মাইনাস মানে এও মাইনাস এও মাইনাস। তাহলে q1 মাইনাস যখন q2 মাইনাস, q1 যখন প্লাস q2 প্লাস, তাহলে দুটো আধানের মধ্যে কি কাজ করবে? সব সময় রিপালসিভ ফোর্স কাজ করবে। তাহলে আমি কি বলবো? দুটো দুটো সমপরিমাণ স্থির বিন্দু আধান, স্থির না হলে আর বিন্দু আধান না হলে কুলম্বস ল ভ্যালিটা হবে না। তাহলে দুটো সমপরিমাণ স্থির বিন্দু আধান, তারা যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে, কারণ এই যে কনস্ট্যান্টটার ভ্যালু সেটা কিন্তু শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য, অ্যাকচুয়াল কিন্তু এটা ভ্যাকামের জন্য, কিন্তু আমরা এয়ার মিডিয়াম ধরলে কোনো ভুল হবে না। তাহলে আমি কি বললাম? দুটো 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 কিরকম সমপরিমাণ বিন্দু আধান, স্থির বিন্দু আধান, তারা যদি শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরত্ব থেকে যদি পরস্পরকে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন বল দিয়ে যদি বিকর্ষণ করে, তাহলে প্রত্যেকটি চার্জের ভ্যালু হবে কত? 1 কুলম্ব। প্রত্যেকটি চার্জের ভ্যালু কত হবে? 1 কুলম্ব। তাই আমি লিখে দিয়েছি ডেফিনেশন এখানে। তোমরা এইটাকে ফলো করে তোমরা 1 স্ট্যাট কুলম্বের ডেফিনেশন লিখবে, লিখে আমাকে কমেন্ট করে জানাবে 1 স্ট্যাট কুলম্বের ডেফিনেশন। তাহলে যখন সিজিএস এ হবে তখন না ওই যে কে যে কনস্ট্যান্টটা তার ভ্যালুটা 1 হয়ে যায় এয়ার মিডিয়ামের ক্ষেত্রে। তাহলে q1 ইন্টু q2 বাই r স্কোয়ার, এটার উপর বেস করে তোমরা স্ট্যাট কুলম্বের তোমরা ডেফিনেশন লিখবে। ঠিক? হ্যাঁ স্যার ঠিক, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এবার কুলম্বস ল এর লিমিটেশন আছে, সব ল এর একটা নির্দিষ্ট সীমা আছে, রেঞ্জ আছে। আমার কানে যে আমি শুনি না, কানেরও একটা রেঞ্জ আছে। 20 হার্টজের কম হলে আমি শুনতে পাই না, আবার যদি 20,000 বেশি হয় তখন আমি শুনতে পাই না। অর্থাৎ কুলম্বস ল এর একটা লিমিটেশন আছে, পয়েন্ট চার্জ হতে হবে, বিন্দু আধান হতে হবে। পয়েন্ট চার্জ তাকে বলবো যাদের দূরত্বের তুলনায় আকারটা কি নেগলিজেবল, তাদের আমি বলবো পয়েন্ট চার্জ। আর কি হতে হবে? রেস চার্জ হতে হবে। চার্জ দুটো কি হতে হবে? স্থির হতে হবে। আর দুটো চার্জের মাঝখানে ডিস্টেন্স 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটারের চেয়ে বেশি হতে হবে, তবেই কিন্তু কুলম্বস লটা ভ্যালিড হবে। এবার কেন হবে? তোমাদের মধ্যে কোশ্চেন আসবে, সেটা আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো। তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। যারা উৎসাহী স্টুডেন্ট তারা আমাদের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে তারা দেখতে পাবে। যারা উৎসাহী স্টুডেন্ট তারা ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখতে পাবে। আমি এই যে কেন বিন্দু আধান, কেন আধান দুটো মাঝখান দুটো 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার বেশি হতে হবে, কেন আধান দুটোকে রেস্ট হতে হবে, তার কারণগুলো তোমাদের সিলেবাসে নেই। তোমরা ছোট তো, যারা উৎসাহী স্টুডেন্ট তাদের জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, তারা দেখে। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। নেক্সট দেখো, তোমাদের মাধ্যমিকে 2020 সালে একটা এমসিকিউ এসছে।
মানে শর্ট কোশ্চেন। তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি বিন্দু আধান, 1 নম্বর, একটি বিন্দু, যখন দুটি আধান একটি বিন্দু একটি গোলাকৃতি। গোলাকৃতি মানে কি বিন্দু? না, হবে না, অপশন ভুল। দুটো গোলাকৃতি, স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল কোনো বাউন্ডারি না, এটাও হবে না। একটি পয়েন্ট অপরটি বিস্তৃত, মানে একটি পয়েন্ট চার্জ আর একটা খুব বড়, না না, হবে না। দুটোই পয়েন্ট, বোথ আর পয়েন্ট, যখন দুটোই বিন্দু আধান তখনই কুলম্বস লটা ভ্যালিড হবে। কুলম্বস ল লিমিটেশন না জানলে এই এমসিকিউটা তোমরা করতে পারতে না। এমসিকিউ মানে শর্ট কোশ্চেন। নেক্সট দেখো, একটা কুলম্বস ল এর উপর নিউমেরিক্যাল। কুলম্বস ল এর উপর নিউমেরিক্যাল দেখো কি বলছে, 196 dyne force act between 2 point charges separated by a distance 6 meter। তাহলে দুটো পয়েন্ট চার্জেস আছে যাদের সেপারেশন কত বলেছে, 6 সেন্টিমিটার। আচ্ছা, এবং আধান দুটোর মধ্যে যে ফোর্স কাজ করছে সেই ফোর্সের ভ্যালু বলেছে 196 ডাইন। কত বলেছে? 196 ডাইন। আচ্ছা, তারপর কি বলেছে, if the magnitude of the charge is 4 times that of the other। তাহলে আমি একটা চার্জকে ধরলাম x, তাহলে অপর চার্জ হবে 4x। আমি বলিনি, কোশ্চেনে বলেছে বাবু, কোশ্চেনে বলেছে। তাহলে একটা চার্জের ভ্যালু x হলে অপর চার্জের ভ্যালু হবে 4x। তাহলে ওই চার্জ দুটোর ভ্যালু কত হবে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, পুরো সিজিএস এ আছে, তাহলে কে কনস্ট্যান্টের ভ্যালু কত হবে? 1। হ্যাঁ স্যার 1। তাহলে F ইকুয়ালস টু হবে, আমরা জানি কি জানি না, Q1 ইন্টু Q2 বাই R স্কোয়ার। এটা 196, এটা হচ্ছে x, এটা 4x, এটা হচ্ছে 6 ইন্টু 6। তাহলে দেখো কি দেখবে, ভালো করে দেখো, 2 3 x স্কোয়ার, ইচ্ছে করে 3 ইন্টু 3, 196 রুট 3 ইন্টু 14 মানে হবে 42। তাহলে x এর ভ্যালু যদি 42 হয় মানে Q1 এর ভ্যালু কত হবে? 42 স্ট্যাট কুলম্ব। তাহলে অপরটার ভ্যালু কত হবে? সরি, এটা Q1, এটা হচ্ছে Q1, এটা Q1। তাহলে Q2 কত হবে? 4x। তাহলে 42 ইন্টু 4 মানে 168 ST স্ট্যাট কুলম্ব। তাহলে বেরিয়ে গেল। নেক্সট, লেকচার খতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা দেখো তোমাদের লেকচার কেমন লাগলো, যদি ভালো লাগে কমেন্ট করো, আমি নেক্সট লেকচার তোমাদের জন্য বানাবো। ঠিক আছে, টাটা, বাই বাই।